যা বৃষ্টি এখান থেকে বেশি দূর নয়, কত কিলোমিটার বললো? মিনিট 20 রাস্তা, মানে 11-12 কিলোমিটার। বাইকে চালাতে চালাতে যাওয়া অনেকে হয়তো বলবেন এটা ঠিক নয়, বাট জাস্ট এটা কিছুক্ষণের জন্য, এই মুহূর্তটা শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করছি। দেখি এটা ভোলা, পোয়া ভোলার স্বাদ কেমন। দারুণ, দুর্দান্ত। যদিও এই এলাকায় বাঘ খুব একটা এখন আসে না, তবে কুলতলি গত কয়েক মাস আগেও শুনেছি বাঘ এসেছিল। ওই যে বাঘ, ওই যে বাঘ, ওই যে এই মুহূর্তে বিশাল জোয়ার, নৌকো পুরা উত্তাল নদীতে লাফাচ্ছে, আর একটুখানি চাপের ব্যাপারও আছে। ঢেউ আসছে এবং ঢেউ কেটে কেটে যেহেতু নৌকাটা যাচ্ছে সেহেতু ভালো স্ট্রাগল করতে। ওয়ে বাপরে বাপ! এই গাড়িটা কেনার পর এখনও পর্যন্ত কোনো ট্রিপে যায়নি, ইভেন এই গাড়িটা আপনাদের দেখাই পর্যন্ত নি। এটা প্রথমবার দেখাচ্ছি। বুলেটটা কেনার পর অনেক ধরে ইচ্ছে ছিল, না বুলেট বলি আমরা, ঠিক এটা বুলেট নয়, এটা রয়্যাল এনফিল্ড মেটিও, বাট স্টিল আমরা আজকে সকালবেলা ফার্স্ট টাইম আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি কৈখালি এখান থেকে 68 কিলোমিটার মতন, মানে 70 কিলোমিটার যাবো আমরা। আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে যারা যারা আজকে ট্রিপে রয়েছে, টোটাল আমরা 8 জন, তাই তো? 8 জন তো? আচ্ছা, মিস্টার সুবীর বাবু হচ্ছেন আমাদের এবারের, সুবীর হচ্ছে আমাদের ট্রিপের হোতা মূলত। আর এদিকে বরুণবাবু এসছে, অনেক দূর থেকে এসছে, হাওড়া থেকে এসছে। বাপিদার ভাইয়ের নাম কি? বাবুসোনা। আচ্ছা, ত্রিদীপদার সাথে আলাপ হয়ে যাবে ওখানে গিয়ে সবাই। হ্যাঁ, নিউ টাউন। আর এই দুজনের একটা লিঙ্ক আছে আমরা যেখানে যাচ্ছি। আজ আমাদের সুনীলবাবু ওখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই তো সুনীলবাবুকে চেনেন। আর আমাদের ট্রিপের এবার সঞ্জয়বাবু ফার্স্ট টাইমে অ্যাড হচ্ছেন। এদের বয়স খুব বেশি নয়, বাবু বলছে বলে কিছু মনে করবেন না, ভাই দেবে। আমাদের টোটাল 4টে বাইক, 4 দুগুণে 8 জন। সো আকাশের অবস্থা এরকম। শুরু করা যাক তাড়াতাড়ি, যাতে বৃষ্টি না। সব রেনকোট নিয়ে নিয়েছো তো? একদম রেডি। ফাইন, চলো স্টার্ট করা যাক। তাহলে আমার প্রিয় দর্শক বন্ধুরা, এখান থেকে শুরু করছি আবারও একটা নতুন জার্নির। আজকে আমরা চলেছি একেবারে দক্ষিণে, জয়নগর হয়ে চলে যাব কৈখালি। মইপিটের নাম শুনেছেন তো? সেই মইপিট পেরিয়ে কৈখালি, যেখানে জঙ্গল এবং নদী এবং প্রকৃতি মিলেমিশে একাকার। অদ্ভুত একটা সুন্দর মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি। এবার যাব বাইকে চেপে। আমার নতুন বাইকে করে যাওয়ার এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার বহুদিনের ইচ্ছে ছিল। এখান থেকে আমরা এখন বারুইপুর যাবো। বারুইপুর থেকে বাদিকে একেবারে ফ্লাইওভার ধরে সোজা চলে যাবো জয়নগরের দিকে, ক্যানিংয়ের দিকে যাবো। এই ট্রিপটা দারুণ হতে চলেছে। আমাদের কার্তিকদা ওখানে একটা যাদবপুর ইউনিভার্সিটি থাকার ব্যবস্থা আছে, চলুন ওখানে গিয়ে দেখাবো। কি ওয়াটার বিরিয়ানি? সেটা আবার কি বললো? মটন বিরিয়ানি। এই যে এখানে নিউ কলকাতা তাজ হোটেল, তাহলে আমরা কি এখানেই খাবো তাহলে? এখন এখানে দাঁড়ানো হয়েছে ফাইনালি, কারণ অনেকক্ষণ ধরে একটা দ্বন্দ্ব চলছিল কোথায় দাঁড়ানো হবে, কোথায় ব্রেকফাস্ট করা হবে। বারুইপুর ক্রস করে এসেছি, এখানে নিউ কলকাতা তাজ হোটেল। ফাইনালি তাজ হোটেলে নিয়ে এসছে আমাদের। চলো ভেতরে যাওয়া যাক, যাই। দেখে এসো। এটা কিরম করে খাওয়া? বাচ্চাদের মতো দেখো, কিরম বাচ্চাদের মতো করছে। কিছু বলো কিসা? সকালে বাঙালি স্পেশাল, আচ্ছা লুচি ঘুগনি, তার সঙ্গে একটা স্পেশাল জিনিস না হলেই নয়, এটা হচ্ছে লঙ্কা। আমি মাঝখানে ডিসাইড করেছিলাম যে লুচি, পরোটা এইসব দিয়ে ব্রেকফাস্ট করবো না, কোথাও বেড়াতে গেলেও। সত্যি কথা বলতে লোক সামলানো যায় না, তার সাথে একটা লঙ্কা না হলে যায় না। এখন এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। ত্রিদীপদা এর আগে বাইক ট্রিপ করেছেন আপনি? হ্যাঁ, আমি দীঘা পুরী। বাকি সবার যে খুব একটা অভিজ্ঞতা আছে তা কিন্তু না। বাপিদা করেছো এর আগে বাইক ট্রিপ? বাপিদা ফার্স্ট টাইম, বাপিদারও ফার্স্ট টাইম, মিস্টার মরুন রামেরও ফার্স্ট টাইম, আর আমার ফার্স্ট টাইম নয়, ত্রিদীপদার ফার্স্ট টাইম না। এর আগে আমি অনেক জায়গায় গেছি। চা খেয়ে একদম টানা চলে যাবো 48 কিলোমিটার এখান থেকে জয়নগর যাবো। জয়নগর থেকে একদম সোজা আমরা মইপিটের দিকে যাব, মানে কৈখালি আশ্রম রয়েছে, নদীর পাড়ে থাকার ব্যবস্থা। আর এই যে দাদা অ্যাকচুয়ালি যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছেন, আর আমাদের কার্তিকদাও যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে। ধবধবি, প্রচণ্ড জ্যাম। এখানে অ্যাকচুয়ালি পেয়ারার হাট বসে সমস্ত জায়গাতেই। এখানে বারুইপুর
ধবধবি এসব জায়গায় পেয়ারার মার্কেট, সূর্যপুর হাট, এটা হচ্ছে কুলপি রোড। বারুইপুর, ধবধবি, সূর্যপুর এইসব এলাকাতে পেয়ারার হাটের জ্যামজট একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল। তারপর খুঁজছিলাম কখন একটু ফ্রি ওয়ে পাবো, মানে একটু ফাঁকা রাস্তা যেখানে হু হু করে চালাতে পারবো গাড়ি। দাদা কৈখালি কি সোজা যাবো? কৈখালি সোজা রাস্তা তো, সোজা রাস্তা, এটা দিয়ে ঢুকে যাবো তো? ঠিক আছে। ক্যানিংয়ের দিকে বহুবার গিয়েছি, কিন্তু জয়নগরের এদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না। কিছু কিছু জায়গায় ভালো থাকলেও বেশিরভাগ জায়গায় জ্যামজট এবং রাস্তা খানাখন্দে ভর্তি। দাদা জায়গাটা খুব সুন্দর। এখানে বেশ কয়েকবার আমাদের জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে, বৃষ্টি আসছে হালকা একটা, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে। আর এই দুই বুড়োকে নিয়ে খুব সমস্যা হচ্ছে, ভুলভাল দিকে চলে যাচ্ছে বারবার। চলো চলো, এগো এগো এগো, চলো। নিজের গ্রুপের সঙ্গে পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে বেড়াতে যাওয়ার দারুণ একটা মজা রয়েছে। এটা হতে পারে একদিনের ট্রিপ, যদিও দুটো পার্টে আমি আপনাদের দেখাবো। কিন্তু কি যে মজা হয়েছে, কি অসাধারণ জায়গায় গিয়েছিলাম, আর তার সঙ্গে এই রয়্যাল এনফিল্ড নিয়ে প্রথমবার এতটা পথ এলাম। সত্যি স্কুটি ছেড়ে বাইক ধরার পর বুঝতে পারছি যে এনফিল্ডের মজাটা কোথায়। দারুণ সুন্দর উপভোগ্য একটা ট্রিপ, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখানে দাঁড়ালাম। আমরা আমাদের সঙ্গে বাপিদারা যারা এসছে, বাপিদারা এখনো আসেনি। বাপিদারা এখানে মাইক বাজছে, আর এখানে ওয়েদারটা খুব সুন্দর, অসাধারণ। পুরো বৃষ্টি আসছে, দুর্দান্ত ওয়েদার। হালকা একটা ঝড় মতন উঠেছে, এখানে বৃষ্টি নামবে। তো আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে পরে রেনকোটটা পরে নিতে পারি। ওই যে ওরা চলে এসছে। রেনকোট কি পরে নেবো? রেনকোট কি পরবো? কি 2 মিনিট? যদি বৃষ্টি নেমে যায়, এই লোকটাকে দেখে কে বলবে? একটা বাজে লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বুঝতে পারছিলাম যে এটা বৃষ্টি হবে। ওয়েদার ফরকাস্ট কিন্তু তাই বলছিল যে 10টা নাগাদ বৃষ্টি হবে। আমরা তার আগে ঢুকে যাওয়ার কথা ছিল। ব্যাগ খুলতে গিয়ে আমার যা অবস্থা, পিঠে পুরো চকচক করছে না পিঠটা, পুরো একদম শিপকে গেছে আমার পিঠের সাথে আমার গেঞ্জি। খুব খারাপ অবস্থা। এদিকে ত্রিদীপদা ওদিকে দাঁড়িয়েছেন, বাকি সুনীলদা আর পিসা নিশ্চয়ই ভিজছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। বাপিদারাও ভিজছে, আমি জানি না, বললাম ওখানে দাঁড়ানোর জন্য, সব বেরিয়ে গেল। কি পুরো ভিজেছে? আমি অনেকক্ষণ ধরে বলছি, বেরিয়ে চলো বেরিয়ে চলো। কে বলছিল? আমি বলেছিলাম বেরিয়ে চলো। কেউ বেরোতে চাইছে না। এ খাচ্ছে, চা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, এইবার ভেজো বলে বলতে পড়তে বাপি এই হচ্ছে আমার এখন বর্তমান অবস্থা। প্রচণ্ড বৃষ্টিতে এই আমার গাড়ি ভিজছে। ওইখানে ত্রিদীপদা দাঁড়িয়ে রয়েছে, এখানে কার্তিকদা, সঞ্জয়দা আর পিসারা ওই দিকে একটা বাড়ির মধ্যে ঢুকে রয়েছে। যা বৃষ্টি, এখান থেকে বেশি দূর নয়, কত কিলোমিটার বললো? মিনিট 20 রাস্তা, মানে 11-12 কিলোমিটার। বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু যেভাবে বৃষ্টিটা পড়ছে তা না, এই বৃষ্টিতে বেরোনোটাও সম্ভব নয়। বাট এটাই হচ্ছে ফান, এটাই মজা আমাদের বর্ষাকালের ট্রিপে বেরোনোর, তাই তো? হ্যাঁ, আমাদের বাপিদার ভাই কোথায় সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের বাপিদার ভাই আর বাপিদা হারিয়ে গেছে। ব্যাপক লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে আমি আর কার্তিকদা পেছনে ছাতা নিয়ে বসছে। আমরা মানে এখানে রাস্তাটা যে খুব বিন্দাস সেটা তো বলবো না, কিন্তু বৃষ্টির মধ্যে বাইকে চালাতে যাওয়া, অনেকে হয়তো বলবেন এটা ঠিক নয়, বাট জাস্ট এটা কিছুক্ষণের জন্য, এই মুহূর্তটা শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করছি, আর কিছু না। কারণ আমি জানি এটা খুব রিস্কি,
তা খুব হালকা গাড়িটা একদম আস্তে চালাচ্ছি, এই রাস্তাতে গাড়ি নেই এখন এই মুহূর্তে। কিন্তু আমাদের এখানে দাঁড়ানোর একটা কারণ, আমরা এখানে দাঁড়িয়েছি কেন? আমাদের আর এক পার্টনারের গাড়ির চেন ছিঁড়ে গেছে। মনে হচ্ছে লাস্ট কবে চেন লুপ করেছে আমি জানি না, মানে চেন ছিঁড়ে গেছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার কি, হ্যাঁ 1.5-2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে ওরা দাঁড়িয়ে রয়েছে। গোপালগঞ্জ বলে একটা জায়গা আছে, তার থেকে আরও পিছনে। সো ওখানে জানি না, চেন ঠিক করার জন্য একজন ভদ্রলোককে নাকি পাওয়া গেছে। তিনি বলছেন যে একজনকে নিয়ে আসবেন, মেকানিক। তো দেখা যাক। এই জায়গাটা হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি, এদিকে কোনো বৃষ্টি কিছু। গোবিন্দর মোড় জায়গাটার নাম। কিরে, নিজের বাচ্চাকে পরিষ্কার করে দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, জানি না, ধরি একটুখানি, মা কিছু বলে কিনা দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কিছু করবো না। আমাদের ব্রিগেড ফাইনালি এসে গেছে, চেন ফেন সারিয়ে। মুখটা দেখো না। কি গো, লাস্ট চেন লুপ করেছো কবে? হ্যাঁ, কবে চেন লুপ করেছো? চেনের কিছু মারো, চেন লুপ করো মোটামুটি কোনদিনও? মাস 2 আগে চেন লুপ করেছো? এটাই হলো একসঙ্গে বাইকে যাওয়ার মজা, দারুণ হাসি ঠাট্টা। আর এই ধরনের একটা সফর অবশেষে আমাদের পৌঁছে দিল ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গিয়েছি কৈখালী। সামনেই রয়েছে কৈখালী আশ্রম এবং তারপর নদীর পার ধরে আমরা পৌঁছবো যাদবপুর ইউনিভার্সিটির সেই থাকার জায়গায় যেখানে আমরা বুক করেছি। দারুণ সুন্দর এই পুরো নদী, ওটা হচ্ছে মাতলা দূরে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে থাকার ব্যবস্থা নিয়ে বলবো। তার আগে এই যে দানবটাকে এখন এখানে তুলতে হবে। একটা দানব, এই 2টো দানব উঠতে হবে। এই 2টো দানবকে কি করে তুলবো সেটাই দেখাবো। এখানে জায়গাটা পেছনে যদি একটুখানি দেখাই, জায়গাটা কিন্তু একটু কার্ভ রয়েছে। এদিকে নদী, সুন্দরবন। একজনে হবে না। ও ভাই ফাইনালি কৈখালী কুলতলির অন্তর্গত সুন্দরবনের এই অদ্ভুত সুন্দর প্রান্তর, যেখানে নদী আর জঙ্গল মিলেমিশে একাকার। এই যে থাকার জায়গা, সেখান থেকে যত দূর চোখ যায়, দূরে নদী, জঙ্গল, ছোট ছোট গ্রাম, সেখানকার মানুষজন এবং তাদের জীবিকা। এটাই এই এলাকার বা এখানে বেড়াতে আসার আলাদা আনন্দ। আমরা ঢুকে পড়েছি রুমে, মানে যেখানে আমরা রয়েছি সেই জায়গাতে। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখান থেকে বাইরেটাকে দেখাই কেমন লাগে। এই হচ্ছে বাইরেটা। এই সামনে রয়েছে কৈখালী আশ্রম, আর এই দিকটা এই যে নদীটা, এই নদীটা সামনে একটা আইল্যান্ড রয়েছে। আর দূরে মানে এই জায়গাটা হচ্ছে, এই যে নদীটা যাচ্ছে, আমরা চেষ্টা করবো আজকেই যাওয়ার। এই নদীটা হচ্ছে মাতলা নদী। এই যে জায়গাটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি যাদবপুর ইউনিভার্সিটির, হ্যাঁ, এটা হচ্ছে স্কুল অফ এনার্জি স্টাডিজের একটি মানে ছিল স্কুল, মানে ছিল রিসার্চ সেন্টার ছিল। আচ্ছা, রিসার্চ সেন্টার ছিল। আচ্ছা। এখন সেটা রিসার্চ সেন্টারটা আমাদের এখন নেই। এখন আমরা বর্তমানে একটা কোঅপারেটিভ হস্তক্ষেপ করেছি। আমরা এখানে হলিডে হোম পারপাস অনলি ফর স্টাফ, আচ্ছা, তাদের ফ্যামিলি, আচ্ছা, তারা তাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদেরকে এখানে নিয়ে আসছে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি এই জায়গাতে, এই যেমন এই একটা ব্যালকনি, আবার এখানে একটা ব্যালকনি, এখান থেকেও সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে, নদীর পাড় থেকে একদম দুর্দান্ত ব্যবস্থা। আর এখানে একটা রুম আছে, বড় রুম, মানে সব বড় বড় রুম। এই রুমটাতে আমরা সব শোবো। আর বাইরে ওই নদী দেখা যাচ্ছে এখান থেকে। এইখানে একটা সুন্দর, পেছন দিকটা খুব সুন্দর। এই যে এখানে একটা পুকুর আছে, এই যে দারুণ জায়গাটা। এই পিছন দিকে খাওয়ার ব্যবস্থাপনা আছে, আমরা যেখানে খাবো আজকে। এইদিকে ওপরে কি আছে? ওপরে রুম আছে। নদীর মাছ আরে সুনীলদা, ওগুলো মাছ সাপের মতন করছো কেন দেখে? তারা জীবনে সাপ দেখো? সোনার মতন চকচক করছে, সোনার মাছ, সোনার কেল্লা ওইটা।
কি মাছ নিয়েছো? কি নিয়েছো? আমাদের আর লোটে নিলাম 2 কেজি, দেখি আমাদের নিলাম 1.5 কেজি। ভাজা ফ্রাই করবে, হেভি লাগবে। কত করে কিলো? 100 টাকা কিলো কোনটা? এই মাছ 100, এই মাছ 100, আমাদের সব 100। এমনি ওখানে এমনি দাম কত? 200 টাকা। এই মাছটা কি মাছ? হলুদ হলুদটা কোনটা এটা? এইটা লোটে মাছ, এই যে লোটে মাছ, এটা বড়, এটা ছোট। আচ্ছা, আমুদি কোনটা? বেলে মাছ, ওই যে বেলে মাছ এটা। আমুদি কোনটা? আমাদের এই যে এটা, এইটা? ওই যে আমাদের। এটা কি এই নদীরই মাছ? মাতলার? সুনীল এখানে দাঁড়িয়ে দেখছে, এখানে প্রচুর মাছ একটু আগে বিক্রি হচ্ছিল। এই দিকটা পুরো খুব সুন্দর, একটার পর একটা বোট আসছে মাছ নিয়ে। এখানেও প্রচুর বোট রয়েছে, মানে নৌকো, যেগুলো লোকাল নৌকো। এদিক থেকে মেইন নদী থেকে ঢুকে আসতে করে এখানে এসে লোকাল লোকেরাই মূলত কেনাকাটি করছে। আমরা সবাই রেডি হচ্ছি, আমরা যাবো এখন খেতে। ত্রিদীপদা দারুণ একটা ড্রেস, তার সঙ্গে একটা দারুণ সানগ্লাস। সো আমরা এইখানে একটা বাজার রয়েছে, যেটা এই জায়গাতে মূলত এলে, মানে এই যাদবপুর ইউনিভার্সিটির এই যে থাকার ব্যবস্থাটা, আপনাদের এখানে থাকতে হলে খাওয়ার ব্যবস্থা হচ্ছে এই ভদ্রমহিলা এখানেই, তাই তো? যদি কোনোভাবে বন্ধ থাকে তখন কি হবে? ওই না সামনে ওই বৌদিকে বলে দিতে হবে। মানে যদি কোনোভাবে বৌদি বন্ধ থাকে তখন সমস্যা হয়ে যাবে না? একটা দোকান আছে, কেউ আছে অন্য অপশান আছে? হ্যাঁ অপশন আছে। আচ্ছা, এখানে একজন মানে বৌদির দোকান আছে, একটা হোটেল, রেগুলার বেসিস বাজার। এটা একটা বাজার অ্যাকচুয়ালি, কৈখালি বাজার, কৈখালি বাজার, তাই তো? কৈখালি বাজার। এই যে রাস্তা আমি একটু দেখাই যদি, জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা দেখলেই বোঝা যায় যে এটা একটা পুরো গ্রাম, গ্রামের মধ্যেই নদীর পাড়ে। এই দিকটায় লকডাউন যখন ছিল সেই সময় ওই পাড়টায় পেছর দিকটায় বাঘ ঢুকে গিয়েছিল। সুন্দরবন এলাকা এটা, যদিও এখন আর সেই উপদ্রব নেই বাঘের। এই যে দেখুন এখানে আমরা রয়েছি এই জায়গাটাতে। আচ্ছা সুবীরদা, সুবীরদা, ও সুবীরদা, কোথায় সুবীরদা? আমাদের আজকে দুপুরের মেনু কি? আমাদের দুপুরের মেনু হচ্ছে ইলিশ মাছ, তার সঙ্গে মাছের মাথা দিয়ে ছেঁচড়া একটা আছে। আচ্ছা, ইলিশ মাছ আমরা নিয়ে এসেছি, আর এখানকার একটা মাছ আছে, সেটা হচ্ছে ওই দেশি ভোলা, ও ভোলপুয়া যেটাকে বলে, সেই একটা মাছ আছে। বাহ, আর সবচেয়ে বড় বিষয় একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটা দেখলে মনে হচ্ছে এখন 1 থেকে 1.5 কাঠা, কি ম্যাক্সিমাম 2 কাঠা জমির উপরে দাঁড়িয়ে হ্যাঁ, আছে। পুরো জলের ওপরে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়াল 2.5 বিঘা জমি আমাদের টোটাল। এই জলা? না, পুরোটা না, এই হাফ পুকুর এবং নদী হাফ নিয়ে নিয়েছে। ও ভেসে গেছে। হ্যাঁ, নদীতে হাফ চলে গেছে, হয়তো আগামী 5-7 বছর। কিন্তু পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে তো রিসের ওপরে, জলের উপরে। জলের ওপরে। হয়তো আগামী অদ্ভুতভাবে 5-7 জলের বছর উপরে। পরে এটা নাও থাকতে পারে। হ্যাঁ, এটা ঠিক কথা। এই যে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বৌদির হোটেল, কৈখালি আশ্রম বাজার, বাদিকে আমরা ঢুকবো। আমি এর আগেও একবার এখানে এসেছিলাম, কিন্তু সেবার কিন্তু ভিডিও বানাইনি। এবার ভাবছি যে একটু, হ্যাঁ, এখানে প্রিয়া ট্রাভেলস, রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। লোটেটা কি আমাদের জন্য বানাচ্ছ? আমাদের স্পেশাল? আমাদের লোটেও বানাচ্ছ বৌদি? আরে দারুণ দারুণ দারুণ। এই বৌদির হোটেলের খাবার সত্যিই খুব ভালো। বাইরে যে পোস্ট দেখালাম পোস্টারটা, এটা বৌদির হোটেল। চলো বসে পড়ি। কি বলবো, রামকৃষ্ণ হোটেল বলবো? নিচে তো বৌদির হোটেল লিখে রেখেছো, লোকে সবাই বৌদির হোটেলই চেনে। আচ্ছা দাদা বৌদির হোটেল বলবো, যাও ঠিক আছে। এটা কি দিলে? এটা কি দিলে? ওটা তেতো। এটা পেঁয়াজ লঙ্কা পাবো কি? আরে নালে কি মজা আছে? লঙ্কা দিত আমাকে, পেঁয়াজের লঙ্কা দিত, পেঁয়াজ দে, বিন্দাসের লঙ্কা, লেবুও দিয়ে দে। ডাল, তার সাথে এসছে কলমি শাক। কি তোমার আলু ভাতে চাই? ডাল, কলমি শাক, তার সাথে আবার এটা কি? এটা কি কিসের তরকারি? এটা ছাঁচড়া? এটা কি ভোলা মাছ? আচ্ছা, ভোলাও আছে, ইলিশও আছে। দুর্দান্ত, কাঁপিয়ে দিয়েছে। এটা হচ্ছে পাগলা ভোলা, বিশাল বড় পিস ভোলা মাছের। এটা হচ্ছে মাছের ডেরা অ্যাকচুয়ালি, এখানে এসে ভালো ভালো মাছ পাওয়া যায়। ইলিশ মাছ যদিও আমরা কিনে এনেছি। দেখি এটা ভোলা, পোয়া ভোলার স্বাদ কেমন। দারুণ, দুর্দান্ত।
এটা কি দিচ্ছ, ইলিশ মাছ? ইলিশ মাছ ভালো রান্না করে দিল। কলকাতার ইলিশ রান্না হয়েছে কৈখালিতে, দেখি কেমন হয়েছে। এই যে আমাকে দিয়েছে সুনীলদার জন্য, আমাদের পিস ছোট হয়ে গেছে, তোমার জন্য ছোট হয়ে গেছে পিস। বৌদি আগে আগে সব দিয়ে যাচ্ছে, আর চাটনি দিয়ে গেল। খাওয়া দাওয়া ডান। এখন আমরা বোটে করে যাব হচ্ছে ঝড়খালি। ঝড়খালিতে আমরা তাড়াহুড়ো করছি কারণ ওখানে একটা বাঘ রয়েছে, সেই বাঘটা দেখার জন্য আমরা তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছি। এখানে ডেফিনেটলি বোট অলরেডি ভাড়া হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি সবাই গিয়ে বসে পড়েছে। কি সুন্দর জায়গাটা দেখুন, এদিকটা পুরোটা কিন্তু মাতলা নদী। দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে। ওই আইল্যান্ডটা, ওই দিকটা হচ্ছে আপনার, ওই আইল্যান্ডটা ক্রস করলে উল্টো দিকে হচ্ছে আপনার বিদ্যাধরী নদী, যেদিক দিয়ে আপনারা চলে যেতে পারেন ডোবাকি সোজা যেটা বিদ্যাধরী সেইটা। আমরা চলে যাব বাঁদিক ঘেঁষে, এদিকটা হচ্ছে ঝড়খালি। ঝড়খালি আইল্যান্ডে আমরা এখন যাচ্ছি। কে তোমরা নিয়ে যাবে? বাঘ দেখতে পাবো তো? চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না, ওটাই মেন উদ্দেশ্য। কিন্তু যত তাড়াতাড়ি নিয়ে যায়, বাঘ দেখাতে হবে কিন্তু। ছোট বোটে যাচ্ছি, যাই না, শুনতে চাই না। ঝড়খালি যাচ্ছি এখন। নৌকো ভেসে পড়ল নদীতে, তবে রোদের তাপ কিন্তু যথেষ্টই ছিল। যত দ্রুত পৌঁছতে হবে, 4টের মধ্যে বন্ধ হয়ে যায় পার্ক, তাই তাড়াতাড়ি করতে লাগলাম আমরা। জানি না এই যে বোটের আওয়াজ, ইঞ্জিনের আওয়াজ কতটা ভালো শোনা যাবে, আশা করি ভালোই শোনা যাচ্ছে। এই যে বর্ষাকাল, তার মধ্যে মাতলা নদী, আমাদের ঝড়খালি যাওয়া, এখানে কৈখালিতে আসা, এই সমস্তটাই একটা দীর্ঘদিনের প্ল্যান ছিল। 2023-এর পর 2024-এ ট্রাই করেছিলাম, সেবার সম্ভব হয়নি। 2025-এ আবার এলাম এবং বাকি যাদের সঙ্গে এলাম, একটা দারুণ অভিজ্ঞতা। আমরা যত দ্রুত পৌঁছতে পারবো ওপারে, মানে ঝড়খালিতে, যত দ্রুত মানে আপনাদেরও দেখাতে পারবো। একটু মেঘলা হলে মনে হয় খুব ভালো হতো। সবার একটা বেশ পুরপুরে মেজাজ রয়েছে, তার সাথে দারুণ এই মানে এই জলের রাজ্য। একদিকে জঙ্গল হালকা হালকা দেখা যাচ্ছে, অন্যদিকে জল। যদিও এই এলাকায় বাঘ খুব একটা এখন আসে না, তবে কুলতলি গত কয়েক মাস আগেও শুনেছি বাঘ এসেছিল। লকডাউনের সময় বাঘ এদিকে এসছে, আগে প্রচণ্ড বাঘ এদিকে আসতো, এখন আর আসে না। অনন্ত জলরাশি, এই শব্দটা এই বোটে বসে পরিষ্কার অনুভব করতে পারছিলাম। চারিদিকে জল আর জল, দূরে দেখা যাচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভের সেই জঙ্গল, অর্থাৎ ওই জঙ্গলে বাঘ রয়েছে। খুব ভালো করে দেখলে বোঝা যায় জঙ্গলের ধারে ধারে ফেন্সিং করা রয়েছে, নাইলনের ফেন্সিং, যাতে বাঘ কোনোভাবেই উল্টো দিকের যে গ্রাম রয়েছে সেই আইল্যান্ডে চলে আসতে না পারে। দেখতে দেখতেই ঝড়খালির কাছাকাছি পৌঁছে গেলাম আমরা। কারা কারা সাঁতার জানো না বলো? কে কে সাঁতার জানো না? শ্রীদীপ জানে না, আর কে জানে না? পিসি একমাত্র শ্রীদীপ জানে না, আর সবাই জানে। ঝড় যেখানে খালি হয়ে যায় সেই জায়গাটার নাম ঝড়খালি। পিসার সাথে আমি যাচ্ছি ঝড়খালি। পিসা আবার ফোনে পিসিকে ধরেছে, পিসিও রয়েছে ফোনে। পিসা কেমন মজা হচ্ছে বলো? ব্যাপক মজা হচ্ছে, দেখলেন? দারুণ না? ব্যাপক মজা। পিসা পড়ে যেও না, পড়ে গেলে পিসি আমাকে বকবে। আমি এখানে শুয়ে শুয়ে একটা জিনিস ভাবছিলাম যে এই যে আমার এদিকে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে জলরাশি,
এইটার ওপরে আমি জাস্ট একটা ছোট্ট বোটের মধ্যে শুয়ে আছি, বাট বলতে নেই যদি কোনোভাবে এই বোটটা উল্টে যায়, আমার হাতে থাকা একটা দামি ক্যামেরা আর পকেটে থাকা দুটো গুরুত্বপূর্ণ ফোন আর প্যান্টের পকেটে থাকা একটা মানি ব্যাগ যার মধ্যে গুরুত্বপূর্ণ নথি আছে, এগুলো বাদ দিলে আর খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই। আর যদি কুমির বা কামড়ে আমাকে না কামড়ায়, মোটামুটি বেঁচে ওই পারে ঝড়খালি দেখা যাচ্ছে, এদিকে হয়তো পারে উঠে যেতে পারবো। আমার পেছনে এখন আসছে, এটা হচ্ছে ঝড়খালি আইল্যান্ড। আমরা ঝড়খালিতে নামবো। ঝড়খালিতে মূলত যে বাঘ দেখার যে অ্যাট্রাকশনটা রয়েছে, 4টে অবধি খোলা থাকে, তো এখন 3:30 বাজে, তো আশা করি আমরা ঢুকে যেতে পারবো, মানে পারবোই, বাঘও দেখার সুযোগ তো রয়েছে, জানি না কী হবে ভেতরে গিয়ে। বাট এই যে আইল্যান্ড, এখানে জেটি রয়েছে, এখানে নামবো আমরা। সবাই খুব এক্সাইটেড বাঘ দেখার জন্য, বিশেষ করে এই বুড়ো লোকটা তো বাঘ দেখার জন্য এসছে। নৌকো বোট থেকে গেছে পারে, এবার ওখানে লাগাবে এটা। চলে এসো সব। তো আমার সঙ্গে আমি সেদিন আমাদের স্টুডেন্ট কাউন্টার হয়, বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা আসে, তাদের কোন দিক দিয়ে যাবো? এই দিয়ে বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসে তাদের ফিস জমা দিতে। তো একটি ছাত্রী এসেছিল, তার বাড়ি ছিল গোসাবা। আচ্ছা আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কখনো বাঘ দেখেছো? তো বলল হ্যাঁ, আমি 2বার দেখেছি বাঘ। আমি বললাম কীরকম? আমার বলল স্যার সে ভয়ঙ্কর একটা রূপ, আমি 2বার দেখেছি, তখন আমার বয়সটা খুব ছোট, কিন্তু তাও মানে সে আপনারা হয়তো না কাছাকাছি দেখলে বনের বাঘ আর চিড়িয়াখানার বাঘ এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমরা ভেতরে ঢুকে পড়েছি, এটা হচ্ছে ঝড়খালি। ঝড়খালি বাঘের একটা টিকিট কাউন্টার তো এখানে রয়েছে। ঝড়খালিতে এখানে একটা বাঘও রয়েছে শুনেছি, তবে এটা খুব দ্রুত বন্ধ হয়ে যায়। যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি দেখতে পাবো, যেটা বারবার বলছি। ভিতরের পরিবেশটা অসাধারণ, আমি ঝড়খালি এর আগে কখনো আসিনি। এই যে ভেতরটা খুব সুন্দর। বাঘটা কোনখানে আছে? তোরা বাঘ দেখেছিলিস? 3টে বাঘ আছে। হ্যাঁ, একটা কত করে টিকিট? 40 টাকা। কত করে? কত করে দাদা টিকিট? 30 টাকা করে। 30 টাকা করে 8টা। ছোটদের ছাড় নেই, বয়স্ক লোকেদের ছাড় আছে। এটা একটা পার্ক, আমরা 8 জন রয়েছি। এটা ঝড়খালি পার্ক। এই যে বাঘ মামার এটা হচ্ছে বাঘের একটা পরীক্ষা, সে কারণে মোটামুটি এই দিকটায় সবচেয়ে বেশি ভিড়। কথাটা লেখা ছিল কি খায় বাঘ। কোনো প্রাণীকে বিরক্ত করবেন না, এটি প্লাস্টিক বর্জিত এলাকা, নাইলন জালের বেড়া, সুরক্ষার স্বার্থে সমস্ত কিছুই মেনশন করা আছে এখানে। ভেতরে ঢুকেই শুরু হলো বাঘ মামার খোঁজ। কোথায় রয়েছে বাঘ, চারিদিকে চোখ ঘুরছে তখন আমাদের। দূরে ইয়াব বড় একটা কুমিরের দেখা মিললেও বাঘ কোথায়, সবাই ওদিকে একই দেখা প্রশ্ন যাচ্ছে। করছে। লোকজন হাততালি দিচ্ছে না, এদিক দিয়ে ঘুরে যাওয়া যায়। আমরা এখন বাঘের খোঁজে রয়েছি, এদিকে তো বাঘ নেই, বাঘ ওই দিকে রয়েছে বোঝা যাচ্ছে মানুষজনের চিৎকার চেঁচামেচি দেখে। বাট এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত, অসাধারণ রাস্তাটা, খুব সুন্দর। এই দিকটায় যে ওই যে বাঘ, ওই যে বাঘ, ওই যে দেখেছি ওই যে বাঘ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা ওই পাশ দিয়ে দেখার চেষ্টা করব।
পিসার সুনীলদা এখানে কিছু একটা দেখেছে। ও মা, কি বিশাল! এটা দুয়ারে কুমির আছে। হ্যাঁ, এটা বাচ্চা কুমির। আচ্ছা, এই কুমিরটা কি আমার ক্যামেরা ধরে নিতে পারে? এই হাত দিয়ে কাম করে কামড়ে দেবে। আমি করছি না। এগুলো এখানে পাওয়া যায়। মঙ্কি। আসলে বাঘের সাথে মানুষের দূরত্বটা অনেকটা বেশি হয়ে গেছে। আমরা বাঘ দেখতে এসেছি, কিন্তু এখানে একটা লোক বুড়ো মতন যা উল্টাপাল্টা কথা বলছে, সেই দেখে বাঘ মোটামুটি বেরিয়ে এসছে। মানে আমি ভিডিও বানাবো কি, মানে এখানে ভুল ভাল কথাবার্তা। বাঘ দেখবো না, অন্য বাঘটা দাঁড়িয়ে আছে কিন্তু ছবি তুলতে পারছি না, আমি বুড়োটাকেই দেখে যাচ্ছি। নেম হচ্ছে সুন্দর, ইউনিক আইডি হচ্ছে 22 MTBA, সেক্স মেল, 12 years old, সুন্দর নাম হয় কি করে? 6 কেজি বিফ মেলের নাম উইদাউট বোন, আবার 1 কেজি। বাবা, 7 কেজি খায় রোজ। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক, ঝড়খালি। চারটে বাজে, তাই বাঘ মামা এবার খাওয়া দাওয়া করে ঘরের ভেতর ঢুকবে, তাই প্রস্তুতি নিচ্ছে। এদিকে আমাদের সুনীলবাবু তো একের পর এক মজার কথা বলে যাচ্ছেন। সমস্ত দেয়া সম্ভব না, তার সেন্সার করা হয়েছে, তাই বাঘের ছবি বা ভিডিও আপাতত দেখুন, এই মজাটা নয় তোলা থাকলো। এখানে রাস্তার মাঝখানে একটা বিশাল বড় গোসাপ শুয়ে আছে। যদিও এখান থেকে দেখা, একটু আমরা যদি আস্তে আস্তে যাতায়াত করি তাহলে দেখাতে পারবো আপনাদের। বিশাল বড় একটা গোসাপ রাস্তার মাঝখানে শুয়ে আছে। দেখলে মনে হবে যেন একটা কোনো বড় কুমির জাতীয় বা সাপ জাতীয় প্রাণী। এই যে রাস্তাটা পার করে চলে গেল, বিশাল বড় মনিটর লিজার্ড। এটা হচ্ছে বাঘের খাঁচা ঢোকার রাস্তা। এখান থেকে দুজন স্টাফ অলরেডি ভেতরে ঢুকেছে বাঘকে খাওয়ানোর জন্য। এইদিকে বাঘকে খাওয়ানোর খাঁচা। ডু নট এন্টার ইনসাইড দ্য এনক্লোজার। এখানে বাঘ খাওয়ানো হচ্ছে। এখানে মনিটর লিজার্ডটা ঢুকে গেল আবার। আশা করি এখান থেকে দেখাতে পারবো। এই দেখুন, আমরা চলে এসেছি বলে ও সাইডে এসে একটু ওয়েট করছে, যাতে আমরা ওই চলে গেল ভয়ে চলে গেল, পালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ভেতরে স্টাফ ওই কাজ করছে। একটা বাঘকে খাওয়ানো হয়ে গেছে, এবার রিস্ক বলো। হ্যাঁ, ডেফিনেটলি রিস্ক আছে। ওই যে ভদ্রলোক খাওয়াচ্ছে বাঘটাকে, খাওয়ানো হয়ে গেছে, এবার চলে আসছে। এই ওয়াইল্ড লাইফ পার্কে বাঘ কুমির ছাড়াও রয়েছে বেশ কিছু পাখিও। সমস্ত প্রাণী বেসিক্যালি ইনজিওর্ড, তাই তাদেরকে এখানে রাখা হয়। পরবর্তীকালে সুস্থ হয়ে গেলে ছেড়ে দেওয়া হয়। কথা হচ্ছিল এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যারা রয়েছেন স্টাফ, তাদের সাথে। এই যে বাঘগুলো রয়েছে মূলত এরা কিন্তু বয়স হয়ে গেছে বেশিরভাগেরই, এবং কিছু অসুস্থও রয়েছে, মানে ইনজিওর্ড। সে কারণেই ঝড়খালিতে নিয়ে আসা হয়, যেটা আমরা জানি। বাট 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আমি একটা জিনিস আপনাদের বলে দেবো, এখানে আসলে যে জায়গাতে আমরা রয়েছি সেখানে তো থাকার ব্যবস্থা আপনাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু যদি আপনারা এই ধরনের একটা ট্রিপ করতে চান, কৈখালি আসতে চান, তাহলে কোথায় থাকা যায় সেটারও কিন্তু একটা আপনাদের হদিশ দেবো। এত গরম, এখানে না পেরে শেষ পর্যন্ত এখানে চা খাওয়ার একটা প্রস্তাব এসেছিল, কিন্তু বললাম চাটা খাওয়া যাবে না, ঠান্ডা খাওয়া যেতে পারে একমাত্র। তো মাজা একটু ঝাঁকিয়ে নাও। সূর্যি মামা পাটে যেতে চলেছে। বাঘ মামার ডেরা ছিঁড়ে এবার আমরা ফিরছি আমাদের ডেরায়। যত বিকেল নামছে নদীতে হাওয়া বাড়ছে, তার সঙ্গে সঙ্গেই একটা ঘটনা ঘটতে শুরু হবে এটা ভাবতে পারিনি। অনেকেই একটু ভয় পেয়ে গিয়েছিলেন। প্রথম এই বিকেল নামা দেখতে বেশ ভালোই লাগছিল।
এরপরেই বোট যখন একেবারে মাঝ নদী বরাবর গিয়ে পৌঁছলো, বাড়ল হাওয়ার গতিবেগ, আর তার সঙ্গে সঙ্গে নৌকো প্রায় এদিক ওদিক হতে শুরু করলো। আমাদের বোট যে চালাচ্ছিল তাকে দেখে যদিও একবারের জন্য কোনো ভয় বা টেনশন তার চোখে মুখে আমাদের ধরা পড়েনি, কিন্তু এই মাঝ নদীতে যদি একবার বোট উল্টে যায় সেই ভয় কিন্তু অনেকেই পেয়েছিলেন। আমার চাপ হচ্ছে একটা ক্যামেরা, আর কোনো চাপ নেই। ঢুকছে জল এখন হুড়ুর করে ঢুকছে ফুল জল। এই মুহূর্তে বিশাল জোয়ার, নৌকো পুরা উত্তাল নদীতে লাফাচ্ছে, আর একটুখানি চাপের ব্যাপারও আছে। বেশ ভালো হাওয়া রয়েছে এই মুহূর্তে, যেহেতু ছোটো লঞ্চ মানে ডিঙি ঠিক না, এটা এক ধরনের ভটভটি, স্বাভাবিক একটুখানি স্ট্রাগল করতে হয়। আমরা তো রেগুলার অভ্যস্ত নই, তাই আমাদের একটুখানি চাপ লাগে। বেশ ভালো ঢেউ উঠছে, সামনেটা দেখালেই বুঝতে পারবো, বেশ ভালো ঢেউ আছে। এত জলের ফোর্স মানে জলের বুঝতে পারবেন কীরকম জল লাফাচ্ছে, প্রচুর ঢেউ আসছে, এবং ঢেউ কেটে কেটে যেহেতু নৌকাটা যাচ্ছে সেহেতু ভালো স্ট্রাগল করতে হবে। ওয়ে বাপরে বাপ, ভালো স্ট্রাগল করতে হচ্ছে নৌকাটা। ভালো হাওয়া রয়েছে, জলের কি তেজ দেখলে বোঝা যাবে। এই সময় বর্ষাকাল, নদী একেবারে ফুলে ফেপে থাকে। আমরা দুটাকে মাঝ বরাবর যেহেতু ক্রস করছি, কিন্তু এখানে ফোর্সটা নদীর অনেকটাই। অবশেষে নৌকো থেকে পাড় খুব কাছাকাছি দেখতে পেয়ে অনেকেরই ধরে প্রাণ ফিরে এলো। ফাইনালি আমরা এখন চলে এসেছি। কারা কারা ভয় পেয়েছিল হাত তোলো। তোমার প্রথম হাত উঠেছে, তুমি ভয় পেয়েছিলে? বাপিদা ভয় পেয়েছিলে একটু? তুই 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 আমি এনজয় করেছি। ত্রিদীপদা ভয় লাগেনি? তোর ডেঞ্জার কন্ডিশনের কোথায়? আমি সব থেকে সুন্দরবনে কবে? ওই যে পঞ্চমুখানি। বলছি যে তোর বর্ষাকালে কোনোদিনও পাল্টি মেরেছে? হ্যাঁ মেরেছে? অতটা হয়নি কেন, বড় বলে? হাত সরাও সময় এর থেকে ছোট মালগুলো কি উল্টে যায়? না তোর নেই, কিন্তু ওই যেগুলো মাছ ধরে কত? 1300 টাকা। অফ সিজনে গোটা এক সপ্তাহ লাইন দিয়ে এই 1300 টাকা ইনকাম, আবার পরের এক সপ্তাহে ফিরে সপ্তাহ আসবে। পর আজ এক সপ্তাহ 1300 টাকা ইনকাম মাত্র। ওকে, করার নেই। আবার ওই যে এক সপ্তাহ ধরে খেটে কত বোট আছে এখানে টোটাল? 45টা বোট আছে। 45টা বোট, সেই তুলনায় টুরিস্ট নেই। এখন তো সিজনে প্রচুর হয়, শীতকালে। ওই যে শুরুতেই বলেছিলাম কত ধরনের মানুষ, কত ধরনের জীবিকা, মাছ, জঙ্গল, নদী, এই সব কিছু মিলিয়েই কৈখালিতে এলে দারুণ লাগবে আপনাদের। আচ্ছা, এখানে আমরা যেখানে রয়েছি সেখানে তো সাধারণের থাকার ব্যবস্থা নেই, তাহলে কোথায় থাকবেন সে গল্প আপনাদের কাল শোনাবো, মানে পরের এপিসোড দেখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমরা যখন রাতে ঘুমোতে যাচ্ছিলাম না, একটি নৌকো দেখছিলাম ওই নদীর মাঝখানে দাঁড়িয়ে, রান্না হচ্ছে ওখানে, কিছু মানুষ তখনও জেগে, জীবিকার টানে হয়তো এভাবেই কাটিয়ে দিতে হয় দিনগুলো। ওপর থেকে দেখতে দেখতে অনেক কিছুই মনে আসছিল। যাক, আপনাদের বলি এখানেই শেষ করছি ভিডিওটি। পরের এপিসোডটি দেখতে ভুলবেন না, সেটি আরও দারুণ হতে চলেছে। তাহলে ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।